বেরো বেরো। এই বুড়া, তুই আর মরার জন্য জায়গা খুঁজে পাইলি না? হ্যাঁ, তোর কি এই বাড়িতে আসতে হইলো? আরে আমি তোর সাইডে এই বাড়িতে আসছি, এই বাড়ির মাইয়া কত কষ্ট করে পটায় বিয়া করছি যাতে একটু সুখে শান্তি থাকতে পারি। না, তোর সেটাও সহ্য হয় না। তুই এইখানে চলে আসছস আমার সুখ শান্তি নষ্ট করার জন্য। শোন, একটা কথা বলি, কান খুইলা শুনে রাখ। তোরে যদি নেক্সট টাইম এই বাড়ির 30 সীমানায় দেখছি, তোর খবর আছে। বেরো বেরো। এই জামাই, কি হয়েছে তোমার? একজন বয়স্ক ফকির মানুষের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? আরে বাবা, ওইটাই তো কথা। কেন এর মুরব্বী মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি? উনি এসে বলতেছে আমারে নাকি ওনার ছেলের মতো লাগে, আর এটা বললেই বাড়িতে হুড়ুড় করে ঢুকে যেতেছে। বর্তমান সময় অনেক খারাপ। আরে মতো ফকিররা কি করে জানেন? ব্যবসায়ী যাচ্ছে, ব্যাস, এরা তো ওরজন ফকির না। তারপরে এসে নেশা পানি খাওয়ায়া বাড়ির সবকিছু লুটপাট করে নেওয়া যায়। এখন বিশ্বাস করা যায় না, এর জন্য তো বাইর করে দিতেছি। আচ্ছা, তুমি ভিতরে যাও, আমি এই মুরব্বীর সাথে কথা বলছি। আরে আব্বা, কি বলতেছেন এইসব কথা? মানে আপনি এই ফকিরের বাচ্চার সাথে কথা বলবেন? না না আব্বা, আপনার তো একটা প্রেস্টিজ আছে, তাই না? একটা সম্মান আছে। এই ফকিরের সাথে কথা বললে আপনার প্রেস্টিজ তো পাঞ্চার হয়ে যাবো। তার চেয়ে ভালো হয় কি, আপনারা তো বাইরের থেকে আসছেন, ভিতরে যান, ঠান্ডা হন, আমি ফকিরের বাচ্চাটা দেখতেছি। জামাই, তোমার শ্বশুর যেহেতু তোমাকে ভিতরে যাইতে বলছে, তুমি ভিতরে যাও, আমরা ওনার সাথে কথা বলছি। ঠিক ঠিক আছে আম্মা, আমি যাই। আচ্ছা ভাই, আমার জামাই যে বলল আপনি ওনাকে ছেলের পরিচয় দিয়ে বাড়ির ভিতর ঢুকতে চাইছেন, আপনি কি ওনাকে চেনেন? সুমন যে আমার ছেলে এটা বলা যাবে না, তাহলে আমার ছেলের এই বাড়ি থেকে বাড়ি করে দিব। না আপা, আমি ওনারে চিনি না, ভুল করে বলে ফেলেছি। আচ্ছা ভাই, সত্যি করে বলেন তো, আমার জামাই যেটা বললো সেটাই কি সত্যি? ভাই সাহেব, বয়স হয়ে গেছে তো, ভিক্ষা কইরা খাই, এই জন্য মাথায় অনেক সময় কাম করে না। ভুল হয়ে গেছে ভাই, ভুল করে ঢুকে গেছি। আমি বোধহয় আপনাদের বাসায় ঢুইকা আপনাদেরকে ঝামেলায় ফেলাই দিছি। আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমার কাছে ব্যাপারটা যেন কেমন লাগছে। আমার মনে হয় কি ওই লোকটা সুমনে। এই জামাই কি বলছে শুনছো? ভিক্ষুকরা ছদ্মবেশে এসে চুরি করে, ডাকাতি করে। ওই যে জামাই বললো ব্ল্যাকমেলও করে। আসো ঘরে আসো। মা, শুনলাম সকালে যে ফকিরটা আসছে, যাকে সুমন গলা ধাক্কা দিয়ে বের করে দিল, ওই ফকিরটা নাকি সুমনের বাবা হয়। বৌমা, আমারও না সন্দেহ হয় সুমন ফকিরেরই ছেলে। তা না হলে একটা ফকির সুমনকে দেখে এসে কিভাবে বলে যে তুমি আমার ছেলে? আরও তো বাসা কত ফকির আসে, কই কোনো ফকির তো এই ধরনের কথা বলতে শুনি নেই। সুমনের চালচলন দেখে আমার কাছে মনে হয় ফকিরেরই ছেলে। ও কোনো কোটিপতির ঘরের ছেলে হতে পারে না, কারণ কোটিপতি ঘরের ছেলেদের চালচলন এরকম হয় না। আর দেখেন মা, সুমন যদিও ফকিরের ঘরের ছেলে না হয়, হয়তো কোনো রিক্সাওয়ালার ছেলে হবে, নয়তো ওই যে মোড়ে চাটা বিক্রি করে ওইসব লোকদের ছেলে হবে। বৌমা, সুমন তো সবসময় বলে ওর বাবা লন্ডনে থাকে, অনেক কোটিপতি, কোটি কোটি টাকার মালিক। তাহলে ও কিভাবে ফকিরের ছেলে হয় সেটাই তো আমার মাথায় আসে না। মা, আপনার মাথায় আসুক বা না আসুক, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সুমন ওই ফকিরের ছেলে। এই বাবা, তুমি তো থাকো। কেউ কেমনে করে শুনে গেল ওই ফকির ভাই সুমনের বাপ? একজনের সম্বন্ধে ভালো মন্দ না জেনে মন্তব্য করা ঠিক না। আব্বা, ভালো মন্দ জানার বা বুঝার কি আছে? এই যে একটা ব্যাপার দেখেন, জেরিনির বিয়ের পর থেকে আপনি সুমনের আব্বার সাথে ফোনে কথা বলতে চাইছিলেন। সুমন কি একবারও আপনাকে ফোনটা ধরাই দিছে ওর আব্বার সাথে কথা বলার জন্য? আরে বৌমা, বিদেশের ব্যাপার, সে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, সে তার ছেলের সাথে কথা বলতে পারে না, আর আমাদের সাথে কথা বলবে কখন? সময় হলে কথা বলবে। আব্বা, বিজনেসম্যানরা ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক। দেখেন, মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তারাও তো এত ব্যস্ত থাকে না যে 1 মিনিট কথা বলতে পারবে না। তাদের থেকেও কি খুব বেশি ব্যস্ত থাকে সুমনের আব্বা? আর সুমনের আব্বা আপনাদের সাথে কথা বলবে কি করে? তার আব্বা লন্ডন, আমেরিকাতে থাকলে তো কথা বলবে। এই বৌমা, তুমি চুপ থাকো। তুমি একদিন দেখবা আমার জেনের শ্বশুর হেলিকপ্টার নিয়ে ঠিক এই গ্রামে বেড়াতে আসবে, সেটা আবার আমার বাড়িতে। যাও, ফলিকে এক কাপ চা দিতে বলো।
তুমি আবার এখানে বসে রয়েছো কেন? যাও, দেখো ফুলি আবার চাতে চিনি বেশি দিয়ে ফেলবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনারা ছেলে আনতে গেলেন? হ হ, আমি সুমনের কাছে গেছিলাম। কি সুমনের কাছে গেছিলেন? তো কই আপনার পোলা কই? সুমন তো বাইসা নাই, তো মইরা গেছে। কি কোন কাকা, সুমন মরে গেছে? তা লাশ কই? লাশ আর মুখে এমনি রে বাবা, লাশ তো কবর দিয়ে দিছে। কি কোন, লাশ কবর দেওয়া হয়ে গেছে? আহারে, সুমন ভাইয়ের লাশটা আমাদের গোরস্থানে জায়গা হইল না। আমু কবরস্থান তো গরিব মানুষের কবরস্থান, আর ওর কবর তো দিছে বড় লোক কবরস্থানে। আসি বাবা। বড় লোক কবরস্থান, কথার ভিতরে কেমন জানি রহস্য মনে হইতেছে। আল্লাহ, তোমার নিলে খেলা বোঝা বড় দায়। ভাই আমি পাঠাইছি, আপনি মেইলটা চেক দেন না, রিফ্রেশ করেন। জি শুনছো? তুমি কি ব্যস্ত নাকি? একটু কথাটা শোনো না। বলো না। সকালে না একজন ভিক্ষুক আসছিল। ভিক্ষুক আসে তো কি হয়েছে? আরে সেটাই তো শুনবা, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, ফোনটা রাখো। বলেন। আজকে সকালে বাড়িতে একজন ভিক্ষুক আসছিল। উনি ভিক্ষে নাচে তোমার বোনের জামাই, জেরিনের জামাই সুমনকে ওনার ছেলে বলে দাবি করছে। কি হয়েছে? আমাদের বাড়িতে ভিক্ষুক আসছে, আসার পর সে ভিক্ষা না নিয়ে আমার বোনের জামাই সুমনকে তার ছেলে বলে দাবি করছে, এই তো? পাগল হয়ে গেছো তুমি? আমাদের সুমনের বাবা সে হচ্ছে বিজনেসম্যান, সে দেশের বাইরে থাকে, তার সাথে কত বড় বড় বিজনেসম্যানদের সাথে উঠা বসা। তুমি কি পাগল হয়ে গেছো? এই শোনো, তোমার বোনের জামাইয়ের বাবা লন্ডন থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স, প্যারিস, ইতালি, কত জায়গায় থাকে। বিয়ে হয়েছে তো এতদিন হয়েছে, বিয়ের পর থেকে তোমার বোনের জামাইয়ের 14 গোষ্ঠীর কারোর ছায়া দেখছো? কারোর সাথে এই পর্যন্ত কথা বলছো? বিয়ের পর থেকে সুমনের মুখ থেকে শুধু শুনে আসছি ওর বাবা কোটিপতি, ওর বাবা বিলিয়নিয়ার, ওর বাবা অমুক, ওর বাবা তমুক। তারা কই? তারা তো কেউ নাই। আর সে যদি এত কোটিপতির ছেলেই হবে, সে তোমার বোনকে কেন বিয়ে করবে? তোমার বোনের কি যোগ্যতা আছে? এক্সকিউজ মি, আমার বোনের কি যোগ্যতা আছে না আছে সেটা তোমার জানার বিষয় না। আমার বোনকে আমি সুমনের কাছে বিয়ে দিয়েছি, সে আমার বোনের জামাই। সো সুমনকে নিয়ে তোমার যে একটা চিন্তা ধারণা, তোমার মনের ভিতর যে তুমি একটা তার প্রতি বিষাক্ত সন্দেহ রোপণ করেছো, এটাকে ঝেড়ে ফেলে দাও। এটা ঝেড়ে ফেলে দিলে তোমার যে ভিতরের মধ্যে টক্সিক বিষাক্ত সন্দেহ, এটা বের হয়ে গেলেই তার প্রতি তোমার ভালো লাগা কাজ করবে, তাকে তোমার ভালো লাগবে, তার প্রতি আর কোনো সন্দেহ আসবে না। ওকে? দেখো, আমার মনের ভিতরে টক্সিক বা অ্যাসিডিটি, তুমি যাই বলো না কেন, এই সুমন আসলেই একটা ঘাবলার ছেলে। কথাটা মনে রেখো। আজকে তোমাদের পরিবারের কেউ আমার কথা বিশ্বাস করতেছে না তো? সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো। একদিন দেখবা আমার কথাই সত্যি হবে। সুমন কোনো কোটিপতির ছেলে না, সুমন ওই ভিক্ষুকেরই ছেলে। কথাটা মিলাই নিও। তোমার রাগ করে কোথায় যাচ্ছো? এখন ঘুমাবো আমরা। বাবা তুমি একটু মাথায় পানি ডালো। বাড়ি না চিড়িয়াখানা, আল্লাহ ভালো জানে। একটা জিনিস বুঝতে পারলাম না, এই দিঘিতে পোনা মাছ ছাড়া দরকার ছিল 50 মণ, তুমি 30 মণ পোনা মাছ কেন ছাড়লা? আরো 20 মণ ছেড়ে দাও। মৎস্য অফিসারের সাথে আমার কথা হয়েছিল, উনি বলল যে এটা যদি 30 মণের ওভার করি তাহলে মাছগুলো বেশি বড় হবে না, ওভার হয়ে যাবে। পুকুরটা অনুযায়ী তো। আরে ভাইজান, আপনি দিক দাঁড়া আছেন, আমি সে কোথায় কোথায় খুঁজতেছি। আচ্ছা যাই হোক, ইয়ে করেন, ওই আমার 10 লাখ টাকা লাগবো, দেন। 10 লক্ষ টাকা? তোমাকে তো গত শুক্রবারেই দিলাম 2 লক্ষ টাকা, ওটা কি শেষ করে ফেলেছো? ভাই কি বলতেছেন, 2 লাখ টাকা? আরে ভাই, এটা তো আমার হাতের ময়লা, আমার প্রতিদিন 2-3 লাখ টাকা খরচ হয়ে যায়।
আমার বাবা যদি দেশে থাকতো তাহলে আর এভাবে আপনার কাছে চাইতে হতো না। আচ্ছা যাই হোক, দেন 10 লাখ টাকা দেন। একটা জিনিস বুঝতে পারলাম না ভাই সুমন। বুঝলাম টাকা পয়সা তোমার হাতের ময়লা, একদিনে তুমি 1-2 লাখ টাকা খরচ করে ফেলো। তোমার বাবাও অনেক কোটিপতি, মুকেশ আম্বানির মতো বড় লোক তোমার বাবা, কিন্তু সেটা তো তোমার বাবার, তুমি কেন কিছু করো না? তুমি এই যে 2 দিন পর পর হাত পেতে টাকা নাও, আজকে 2 লাখ কালকে 5 লাখ, এভাবে কি হয় বলো তো? তুমি নিজে কেন কিছু করো না ভাই? ভাইজান মানে বুঝলাম না বিষয়টা, মানে আপনার কাছে আমি টাকা চাইতেছি আর ভাবি এইভাবে উল্টাপাল্টা কথা বলতেছে, আমাকে ইনসাল্ট করতেছে, আর আপনি মানে চুপচাপ দাঁড়া আছেন, কিছুই বলতেছেন না। আপনার বোন জামাইকে এইভাবে অপমান করে কথা বলতেছে আর আপনি কিছুই বলতেছেন না। আমি আসলে খুব কষ্ট পেলাম। আপনাদের বাসায় পড়ে আছি শুধু আপনার বোনের ভালোবেসে বিয়ে করছি, আর না হলে এত কথা সহ্য করতাম না। আমার কি মনে হয় জানেন, যে আপনিও বড় আচল ধরে থাকেন, নাহলে আপনার সামনে আপনার ছোট বোন জামাইয়ের অপমান করতেছে আর আপনি শুনতেছেন, কোনো প্রতিবাদ করতেছেন না। ভাইয়া তুমি একটু শান্ত হও, ব্যাপারটা আমি দেখছি। দেখি একটু ধরো তো। শোনো, আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই, আমার কাছে একটা পুরনো চেক আছে, এটা সইটই সবকিছু করা আছে। তুমি একটু 10 লক্ষ টাকা বসায় নিও। হ্যাঁ না থাক। আরে বাবা, মাথা ঠান্ডা করো, তুমি এটা রাখো, নাও। ঠিক আছে, আপনি যেহেতু জোর করে দিলেন, না তো করতে পারি না। আচ্ছা ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। কি শুরু করছো তুমি? 2 দিন পর পর তোমার বোনের জামাই এসে তোমার কাছে হাত পাতে আর টাকা দিয়ে দাও। বুঝলাম তোমার বোনকে তোমরা অনেক বেশি ভালোবাসো, তাই বলে এইভাবে করবা? তোমার বোন জামাই কি সুযোগ নিচ্ছে? আজকে তোমার আব্বার কাছ থেকে টাকা নেই, কালকে তোমার মায়ের কাছ থেকে নেই, পরশু তোমার বোনের কাছ থেকে নেই, তরশু তোমার কাছ থেকে নেই। এইভাবে নিতে নিতে না একদিন তোমাদেরকে ফকির বানায় রাস্তায় বসাই দেবে। তুমি কথাটা মনে রাখো, যে এইভাবে টাকা দেওয়া শুরু করছো, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ও, আমরা কোন টপিক সেশন ছিলাম? ও, মাছের পোনা। চলো ওদিকে যাই। তোমাকে কিছু বললেই তুমি কথা ঘুরাই ফেলো। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আরে কান্না করবো না, কি করবো? কি করবো বলো? আমি তোমার ভাইয়ের কাছে সামান্য কিছু টাকা চেয়ে গেছিলাম, আর তোমার ভাবি কি করছে জানো? তোমার ভাবি রীতিমতো আমাকে অনেক অপমান করছে। আমার বলতেছে, এই এই তোমার কি লজ্জা করে না? এই যে শ্বশুরের টাকা চলো, আর এখন আবার আমার জামাইয়ের কাছ থেকে টাকা নিতে আসছো। তোমার আবার এত টাকা পয়সা আছে, তাহলে তোমার বাবার কাছ থেকে নাও। আমাকে এত অপমান করছে, আমি লজ্জায় মাথা ঘুরাতে পারি নাই। আরে আমি তো এবারে একমাত্র জামাই, তাই না? আমার তো একটা মান ইজ্জত আছে। তোমার ভাবি যে কাজটা করছে অনেক খারাপ করছে। আমি তো ভাইয়ের কাছে সামান্য কিছু টাকার জন্য গেছিলাম। কি? ওই ফকিন্নির মেয়ে তোমাকে অপমান করছে আর তুমি সেগুলো মুখ বুজে বুজে সহ্য করছো? তুমি আমার একটাবার বলতে আগে, দেখতে আমি ওরা কি করতাম। আচ্ছা তুমি কত টাকা চাইছিলা? আরে সামান্য কয়টা টাকা, মাত্র 10 লাখ টাকা। আরে সেটা তো ঠিক আছে, তোমার ভাই তো খুব ভালো মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই। আমি যখনই টাকা চাইছি ভাইয়া রাজি হয়েছে, বলছে ঠিক আছে সমস্যা নাই, আমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি একটা কাজ করো, আমি একটা চেক লিখে দিতেছি, তুমি এটা ব্যাংকে যা ভাঙায় নিও। ওকে ফাইন। আমি সুন্দর মতো চেকটা নিয়েছি, চেকটা নিয়ে ব্যাংকে গেছি। আরে ব্যাংকে যাওয়ার পরে তো মূল ঘটনা ঘটছে। ব্যাংকে যাওয়ার পরে যখন চেকটা জমা দিছি, তখন বলতেছে এখানে নাকি আরো কিছু সিগনেচার লাগবে, না হয় নাকি এই চেকটা পাস হবে না। তুমি জানো ব্যাংকে এতগুলা মানুষ দাঁড়ায় আসছিল, মানে সবাই আমার মুখের দিকে হা করে তাকায় আছে। আমি তো লজ্জায় একদম শেষ হয়ে গেছি, মানে আমার মান ইজ্জত যা ছিল সব মাটির সাথে মিশে গেছে গা। তুমি ব্যাংকে কি অপমানিত হয়েছে সেটা আমাকে ফোন দিয়ে জানাইতা। কি করতে হয় না করতে সেটা আমি অনেক ভালো করে জানি। ভাইকে কি আমি বকাবকি করতাম, সে তোমার সাথে কেন এমন করলো? বুঝতে পারছি, সবার ঘাড়ের বোঝা হয়ে গেছো তুমি এখন। আমার স্বামীকে অপমান করে কথা বলে। আমার তো কিছু ভালো লাগতেছে না। আমি যদি একটু বিষ পাইতাম না, তাহলে বিষ খেয়ে মরে যেতাম। কি করতেছে এগুলো? আল্লাহ, এই তুই বাচ্চাদের মতো কাঁদতেছ কেন? এই থামো বলতেছি। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। ওর এত বড় সাহস, ও পরের বাড়ির মেয়ে হয় তোমার সাথে তর্ক করে, তোমার টাকা দিতে দেয় না। তুমি বসো, ঠান্ডা মাথায় বসো, আমি আসতেছি। কান্না করো না কিন্তু, হ্যাঁ? ভাই উঠবো আর কি নিচে। হ্যাঁ এবার বুঝলাম মামা কত ধানে কত চাল। আমার মতো ঘর জামাইরে তুমি কথা শুনাইবা? কি ব্যাপার ম্যানেজার সাহেব, এখনো তো ব্যাংকে টাকা জমে নেই, আর গোডাউনে মাল ঢুকছে, তার ব্যবস্থা করেন। কিরে মা, কি হয়েছে? কি আর হইব, বাসার সবাই তো আমার স্বামীরে দেখতে পারে না। সে ভালো কথা কইলেও তারে দেখতে পারে না, খারাপ কথা কইলেও তারে দেখতে পারে না। কেন মা,
এইসব কথা বলতেছিস কেন? সুমন সুমন এই বাড়িতে থাকে শুধুমাত্র আমার জন্য। আমার দিক তাকায় এই বাড়ির সব মানুষের কথা হজম করে। ওর বাপের তো টাকা পয়সার কোনো অভাব নেই, অনেক টাকা পয়সা, তারপরও সে আমার দিক তাকায় এই বাড়িতে থাকতেছে। ভাইয়ার কাছে অল্প কিছু টাকা চাইছিল, মাত্র 10 লাখ টাকা। ভাইয়া দিতে চায়, ভাবি তারে দিতে বাধা দেয়। আচ্ছা ও হলো পরের মাইয়া, ও বাধা দেওয়ার কেডা? আচ্ছা মা, তুই ভিতরে যা, জিসান আর জিসানের বউ আসুক, তারপর আমি জিজ্ঞাবো কেন টাকাটা দেয় নাই। কিরে মা, কি হয়েছে? কি আর হইব, আমার জামাই তোমার ছেলের কাছে কিছু টাকা চাইছিল, মাত্র 10 লাখ টাকা। তোমার ছেলে দিতে চাইছিল, কিন্তু ভাবি দিতে দেয় নাই। যাও বা দিছে, তার একটা চেক ধরাই দিছে। চেক নিয়ে যখন গেছে, সেখানে নাকি টাকা পয়সা কিছু দেয় নাই। অপমানিত হয়ে বাড়িতে ফেরত আইছে। বাড়িতে এসে বাচ্চার মতো আমার পাশে কান্না করতেছে। এই যে ঘরের মধ্যে ঢুকছে, আর নাকি সে বাইরেইব না, তার নাকি মান সম্মান সব চলে গেছে। তাই আব্বার কাছে বিচার দিছি, আব্বা জনের এটা বিহিত করে। আমি বুঝতে পারি না, জিসান টাকা দিবে বা চেক দিবে, তাতে বৌমার এত বাধে কেন? আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই। আমার মেয়ের জামাই জিসানের কাছে যখন যা চাবে তাই জিসানকে দিতে হবে। এখানে বোর এত লাগে কেন? এই তুমি চুপ থাকো তো, জিসানদা বাড়িতে আসুক, তারপর জিজ্ঞাসা করি কি হয়েছে, সেই ব্যবস্থা আমি করবো। তোমরা এখন ভিতরে যাও। তুমি তোমার ছেলে আর বউকে বলে দিবা, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই। আমার মেয়ের জামাই জিসানের কাছে যখন যা চাইবে, বৌমা যেন কোনো ভেটো না দেয়, তাই ওকে দিতে হবে। ঠিক আছে যাও, আমি দেখতেছি। চল। জিসান তো এরকম ছেলে না, বোর কথা তো শোনার কথা না। ঠিক আছে আসুক, কি করা যায়। বৌমা, তোমার একটা কথা বলি শোনো। তুমি যেমন এই বাড়ির বউ, তোমার একটা অধিকার আছে। আমার মেয়ে জেরিন এই বাড়ির মেয়ে, তারও কিন্তু অধিকার আছে। আজ থেকে বলে রাখছি, জেরিনের জামাই সম্বন্ধে কোনো কটক্ষ কথা বলবে না। উচিত কথা বললে যদি কটাক্ষ করে কথা বলা হয়, তাহলে আমি আমার এই স্বভাবটা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না বাবা। এই যে আপনার মেয়ের জামাই সুমন আপনার ছেলের কাছ থেকে 2 লাখ টাকা নিছে, একদিনের মধ্যেই 2 লাখ টাকা খরচ করে ফেলছে। আজকে আমি আর আপনার ছেলে যখন দিঘির পাড়ে মাছ দেখতে গেছি, তখন সুমন গিয়ে আপনার ছেলের কাছ থেকে 10 লাখ টাকার চেক নিয়ে আসছে। সে এত টাকা দিয়ে করে কি বাবা? এইভাবে যদি সুমন টাকা খরচ করতে থাকে, একদিন না আমাদেরকেই ফকির হয়ে যেতে হয়। আচ্ছা বৌমা, জামাইকে নিয়ে এত কথা না বললে কি না? সব সময় আমি দেখে জামার পিছনে তুমি লেগে থাকো কেন? আর যে কথা বলবে লিমিট অনুযায়ী বলবা, সেটা তো বলো না, লিমিট ছাড়া কথা বলো। আম্মা, আমি লিমিট নিয়েই কথা বলি। লিমিট ছাড়ার কথা কোনটা বললাম বলেন তো? সুমন যেভাবে টাকা খরচ করা শুরু করছে, সেইভাবে মনে হচ্ছে যে বাড়িতে একটা টাকার গাছ লাগাইছে। আব্বা, বাড়িতে কি সত্যিই টাকার গাছ লাগাইছেন? সুমন যদি এইভাবে আপনাদের টাকা খরচ করতে থাকে, তাহলে একদিন আপনাদের অবস্থা কি হবে একটাবার ভেবে দেখছেন? ভাবি, কথাবার্তা একটু সাবধানে বললো। আমার জামাই তোমার বাবার টাকা খরচ করে না, ও আমার বাবার টাকা খরচ করে, আমার টাকা খরচ করে। তো কোনো কিছুর হিসাব তোমার কাছে দেবে না। তোমার স্বামীর কাছে টাকা চাইছিল, মাত্র 10 লাখ টাকা। তোমার স্বামী সেই টাকা দিছিল? আমার ভাই টাকা দিতে চাইছিল, বাট তুমি টাকা দিতে বাধা দিছো। শেষমেশ একটা চেক ধরাই দিলা। চেক নিয়ে যখন আমার জামাই ব্যাংকে গেল, সেখান থেকেও ফেরত দিয়ে দিছে। আমার স্বামী লজ্জায় ঘৃণায় বাসায় আইসা বাচ্চাদের মতো কান্না করতেছিল, ছটফট ছটফট করতেছিল, আর সেইগুলো আমার নিজেকে সহ্য করতে হইছে। জেরিন, আমার কি মনে হয় জানো, যে তোমরা আমাকে এই বাড়িতে রাখছো শুধু অপমান করার জন্য। আরে এই বিষয়টার জন্য যদি তোমার বাবা আমাকে 2টা জুতা দিয়ে বাড়ি দিত, আমার গায়ে লাগতো না। এই যে আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যদি উনিও আমাকে 2-4টা চড় মারতো, আমার তারপর গায়ে লাগতো না। আমি বরং খুশি হতাম যে আমার বড় ভাই আমাকে শাসন করছে। কিন্তু উনি হচ্ছে তোমার ভাবি, অন্য বাড়ির মেয়ে, 3rd পার্সন একজন মানুষ। শেষমেশ কিনা ওনার কাছে আমার অপমান হতে হলো। আরে যাই হোক, আমি এই বাড়ির একমাত্র জামাই। আচ্ছা সুমন, তুমি একটু চুপ করো, আমি বলছি। তোমার সমস্যা কোথায়? এখানে আমি বসা, বাবা বসা, মা বসা, সবাই আমরা ফ্যামিলি, এখানে সবাই উপস্থিত। তোমার তো কথা বলার কোনো দরকার নাই। মুখে লাগাম লাগায় কথা বলা শিখো। তুমি কি ভুলে গেছো কিভাবে মুরব্বীদের সামনে কথা বলতে হয়? ভুলে যায় নাই। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার পারিবারিক শিক্ষার মধ্যে ছিল, সেটা আমি জানি। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় আর একটা পরিবারে থাকতে গেলে কিভাবে চলতে হয়, সেটা তোমার বোনের জামাইকে শেখাও। সে হয়তো বা সেই শিক্ষাটা পায় নাই কোনোদিন।
এই যে তোমার বোন জামাই বেকার ঘুরে বেড়ায়, সারাদিন টুটু করে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, আর শ্বশুরের কাছে শাশুড়ির কাছে তোমার কাছে হাত পেতে চলে কেন? ওর হাত পেতে চলতে হবে কেন? ও তো পড়াশোনা জানে, ও চাইলেই বাবার একটা ফ্যাক্টরি দেখাশোনা করতে পারে। আরে আমাদের ফ্যাক্টরিতে কত কর্মচারী চাকরি করতেছে, ওকে তো বলছি না যে শ্বশুরের ফ্যাক্টরিতে তুমি চাকরি করো, ও তো মালিক হিসেবে অথবা মালিকের মেয়ের জামাই হিসেবে একটা ফ্যাক্টরি দেখাশোনা করতে পারে। তা না করে সে একজন ওজনের কাছে লাখ লাখ টাকা হাত পেতে চলবে, আর বাবার বিলিয়নিয়ার, বাবার কোটি কোটি টাকা আছে, এসব চাপা মেরে চলে। হাত পেতে চলাটা ওর একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। বৌমা, তুমি মুখে লাগাম দিয়ে কথা বলবা। আমি তোমার শ্বশুর এখনো জীবিত আছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা এখন আমার আছে। আমারও এমন কোনো বয়স নেই যে আমার সামনে তুমি সাহস করে কথা বলবা। জিসান, তোকে আজকে একটা কথা বলি, জামাইকে আজকে থেকে তুই কোনো টাকা দিবি না, যা টাকা লাগে আমি দেব। এই জন্যই, শুধু এই জন্যই আমি তোমাদের এই বাড়িতে থাকতে চাই না। শুধু তোমার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। আরে আমার বাড়ির কাজের লোকেরা যে টাকা খরচ করে, আমি তো তোমাদের কাছে হাত পেতে সে টাকা পাই না। আমি থাকবো না এই বাড়িতে। তোমার ছেলের বউ এখন খুশি হয়েছে, সে তো এটাই চাইছিল, থাকা ছেলের বাড়ি। আচ্ছা বৌমা, তুমি কি জামাইকে এত কথা না বললেই না? সবসময় জামাইকে লিমিট অনুযায়ী কথা বলতে হয়, সবসময় তুমি লিমিট ছাড়া কথা বলো। এবার হলো তো? জেনেমা, ফুলির 1 কাপ চা দিতে বলো, আর ফুলির বলো ও যেন চিনি কম দেয়। বাবা একটু দাঁড়াও তো, তোমার সাথে তো কথাবার্তা হয় না। তোমাদের বিয়ে হয়ে গেল অনেক দিন হলো, তোমার বাবার সাথে আজ পর্যন্ত কোনো কথা হলো না, দেখাও হলো না। তুমি তোমার বাবার নাম্বারটাও একবার দিলে না যে আমি একটু কথা বলবো? হ্যাঁ আব্বা, ঠিকই বলছেন, মানে হ্যাঁ ঠিকই তো, মানে আপনার সাথে আমার বাবার কথাই হলো না। আসলে আমিও তো চাই যে বাবার সাথে আপনার কথা হোক, দুই ভাই পরিচয় হন। আপনার মেয়ে বিয়ে করছি, আসলে এটা তো আমার করা উচিত, কিন্তু আব্বা কি করব বলেন, মানে বাবা তো খুব ব্যস্ত। মানে ফোন দিলেই শুনি যে এই আমেরিকা, এই লন্ডন, এই ফ্রান্স, এই ইউক্রেন, মানে সব রাষ্ট্রে শুধু ঘুরে আর নানান কাজে ব্যস্ত থাকে। সে আমাকেই সময় দিতে পারতেছে না। ও সেদিন ফোন দিচ্ছি, সেদিন ফোন দেওয়ার পরে ওনার অ্যাসিস্ট্যান্ট ধরছে, উনি নাকি ব্যস্ত। উনি যে আমি যে ওনার ছেলে, আমার সাথে যে 2 মিনিট কথা বলবে সেই সময়টা পর্যন্ত ওনার কাছে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বাবা, মানে আমার বাবা তো বেশিরভাগ আমেরিকাতেই সময় কাটায়। ওই যে ট্রাম্প আছে না, ট্রাম্প নাম শুনছেন তো, ওই প্রেসিডেন্ট, ওনার সাথে নানান জায়গায় মিটিংয়ে ব্যস্ত থাকে, সেই জন্য আসলে কাউকে সময় দিতে পারে না। আর ওইখানকার টাইম আর বাংলাদেশের টাইম তো আর এক না। সো মানে বাবা যখন ফোন দেয় না, তখন খুব রাত হয়ে যায়। হ্যাঁ, তো তখন আমি বাবার সাথে একটু কথা বলে ফোন রেখে দিতে হয়। আর আপনারা তো সবাই ঘুমিয়ে থাকেন, আপনি তো আমার বাবার মতো, তাই না? এত রাতে কি আমি আপনাকে ডাক দিতে পারি? মানে আপনার এত সুন্দর ঘুমটাকে নষ্ট করতে পারি আব্বা? সেজন্য আসলে আপনাকে ডাক দেওয়া হয় না, আর বাবার সাথে কথা বলে দেওয়া হয় না। ঠিক আছে বাবা, এক কাজ করো, তোমার বাবা যে আবার ফোন দেয় বলবা, আব্বা আমার শ্বশুর আপনাকে এখানে আসতে বলছে, আর সে আরো বলছে কোথায় বিয়ে করলো তার ছেলে, ভালো না মন্দ এগুলো দেখবে না, তোমার বাবার তো দায়িত্ব, তোমার বাবাকে আসতে বলো। হ্যাঁ, আমি আপনি বলার আগেই বলছি, বাবাকে অনেকবার বলছি, কিন্তু বাবা তো সময় বের করতে পারতেছে না। আর হ্যাঁ, ওই দিন রাতে একটা কথা বলছে বাবা বললো যে আমি তো আসতে পারছি না, তুই বরং একটা কাজ কর, আমি ভিসার টিকিট পাঠাচ্ছি, তো শ্বশুরবাড়ির যারা আসছে সমস্ত লোকজন নিয়ে আমেরিকা চলে আয়, আমরা এখানেই মিট করবো। আব্বা আমি শুধু আপনার অনুমতির আশায় আছি, যে আপনি বললেই আমি বাবাকে ওকে করে দিব, বাবা শুধু ভিসাটা আর টিকিটটা পাঠিয়ে দিবে, আমরা সবাই মিলে আমেরিকা ঘুরে আসবো আর বাবার সাথে দেখা করে আসবো। কি বলেন? শোনো, আমি প্লেন টেনে উঠতে পারি না, দেখো না আমি তোমাদের শহরে পাঠাই, আমি গাড়িতে চড়তে পারি না, আর প্লেন উঠবো এই দারুণ ভয়ের ব্যাপার। এক কাজ করো, তুমি তো অফিসে আসলা, যা ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা নেক্সট টাইম ফোন দিলে, মানে পরবর্তীতে ফোন দিলে আমি বলবো যে আপনার সাথে কথা বলতে, আর অবশ্যই সময় বের করে বাবাকে ফোন দিতে বলবো। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে ভিতরে যাই, মানে সারাদিন অফিস করছি তো খুব টায়ার্ড লাগতেছে। যাই আব্বা। হ্যাঁ যাও ভিতরে যা ফ্রেশ হও। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। সত্যি আমার মেয়ের ভাগ্যটা আমার অনেক ভালো, ছেলেটা যেমন নম্র ভদ্র, আমার বিয়েটা এমন ব্যস্ততা
সে আমার সাথে ফোনে কথা বলার সময় পায় না। যাক, দোয়া করি ওরা যেন সুখে থাকে। বাবা হিসেবেই আমার প্রাপ্য। বৌমা, তুমি বসতে আমাদের সাথে? না না বাবা, আপনারা খেয়ে নেন, তারপর আমি আর জেরিন খেয়ে নিব। একসাথে বলে ভালো লাগতো তো। আচ্ছা তোমার এটা খেতে হবে এই না। যে তরকারিতে ভাবি দাও। দাও তো বৌমা। জেরিন, একটু মুরগির মাংসটা এদিকে দাও না, তোমার ভাইয়াকে দিব। আজকে আমি আমার স্বামীর জন্য মুরগির মাংস রান্না করেছি, আর অমনি ভাই আজকে মুরগির মাংস খাবে, তাই না? এখানে আর অনেক পদের তরকারি আছে, গরুর মাংস আছে, ডিম ভুনা আছে, চিংড়ি মাছ ভুনা আছে, ওই তরকারি দাও। ভাইয়া তো গরুর মাংস অনেক পছন্দ করে। আশ্চর্য ব্যাপার, এগুলো তো তোমার স্বামীকেও দিতে পারো। তোমার স্বামী দেশি মুরগি কেন খেতে হবে? আমার স্বামী সারাদিন খাটাখাটনি করে, আমার স্বামী খাবে না। আর তোমার স্বামী তো টুটু করে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, বাদাইমার ধারে, খালি শ্বশুরের পয়সায় গিলে শ্বশুরের গাড়ির উপর বসে রয়েছে, কোনো কাজকাম করার তো মুরত দেয়। তার এত ভালো ভালো খেতে হবে কেন? আচ্ছা বৌমা, আমি বুঝতে পারি না প্রতিদিন খাবার টেবিলে কেন ঝামেলা করো, আর আমার জামার পিছনে কেন লাগছো? আমার মেয়েকে কি তোমার সহ্য হয় না? ও কি তোমার ঘরে বোঝা হয়ে আছে? মা, জেরিনের স্বামী তো পারে যে জেরিনকে নিয়ে আলাদা থাকতে বা জেরিনের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে। এত ঘর জামাই থাকে, তার লজ্জাও লাগে না? খালি পরে একবার আপনার কাছে টাকা হাত পেতে, একবার শ্বশুরের কাছে টাকা হাত পেতে নিতে, একবার আমার স্বামীর কাছে টাকা হাত পেতে নিতে। এত হাত পেতে চলে কেন? এত যদি মরদ থাকে নিজে ইনকাম করে জেরিনকে নিয়ে চলুক না। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, ওর এটা পছন্দ খাক না, ওর সমস্যা কোথায়? তুমি চুপ করো, আমি তোমার বউ, এত বছর ধরে আমি তোমার সাথে সংসার করতেছি। আমি জানি না কোনটা তোমার অপছন্দ আর কোনটা তোমার পছন্দ। আমি খুব ভালো করেই জানি তুমি দেশি মুরগি খেতে পছন্দ করো, তাই দেশি মুরগি যেহেতু আজকে বাসায় রান্না হয়েছে, তুমিও খাবা, সবাই মিলেমিশে খাবে। একা এই ঘর জামাই কেন খাবে? দেখছো কিভাবে অপমান করতেছে আমারে? এই তুই চুপ কর। বৌমা, সাবধানে কথা বলো। এই সবাই খেতে বসো। না, খাবে না আমার স্বামী। আমার স্বামী যদি এইবারে সবার চোখের বোঝা, খাবে না। ওঠো ওঠো। জেরিন, বাবা, আমি তোমার কথা শুনবো না, আগে তোমার বাড়ির বউ ঠিক করো। জেরিন, ঘরে যাও। এই কথা না বললে কি হতো বৌমা? উচিত কথা বলছে তাই জন্য ঠোসা পড়ে গেছে। তুমি বসে রয়েছো কেন? তোমারও খেতে হবে না। এখানে কি আমাদের কথা কেউ শুনে নাকি? সবাই তো মেয়ের জামাইয়ের পক্ষে। আসো, ওঠো। বৌমা, খেতে হবে না তোমার, ওঠো। আসো তো, খাওয়া নিয়ে পুরো গেছে। প্রতিদিন টেবিলে একই ঘটনা, আর এসব ভালো লাগে না। আসো, ভেতরে আসো। কি শুরু হয়েছে বাড়িটার মধ্যে? আমার কি মানুষ মনে হয় না এই বাড়ির মধ্যে? সবাই আমার সাথে এরকম কেন করে? ওইরকম একটা বাদাম বা ঘর জামাই ফকিরের ছেলের জন্য আমার এত কথা কেন শুনতে হবে? আমি তোমার বউ, এই বাড়ির একমাত্র বউ। আমি মানলাম তোমার বোন এই বাড়ির একমাত্র মেয়ে, তাই বলে এরকম একটা উড়ুরা বাদামা পোলারে বিয়ে করা এখন সে আমার দিকে আঙুল তুলে কথা বলবে? আমিও তোমার হাজব্যান্ড, তুমি কথা বলার আগে এটা তোমার বোঝা উচিত। তোর একটু ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল। কি ভেবে চিন্তা কথা বলবো? কি ভেবে চিন্তা কথা বলবো? আমি ভুলটা কোথায় বললাম? ও কথায় কোথায় বলে ওর বাবা লন্ডন, আমেরিকা, অমুক তমুক ফরেন কান্ট্রিতে থাকে। কোথায়? যাদের বাবা এত বড় লোক তাদের চালচলন কি এরকম হয়? তারা কি একদিন শাশুড়ির কাছে, একদিন শ্বশুরের কাছে, একদিন তোমার কাছে, একদিন বউর কাছে হাত পেতে টাকা নিয়ে চলে? এই কোন বড় লোকের ছেলে একদিনে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে? ও যে সব শো অফ করে, ও কি জীবনে এরকম লাখ টাকা দেখছে? দেখো, তোমার সব কথা রাইট, তুমি সব কিছু ঠিক বলছো, তুমিই রাইট, আমরা সবাই ভুল। সে ফকিন্নি, সে গরিব, সে কিচ্ছু না, কিন্তু এই কথাগুলো আস্তে ধীরে বুঝাইয়া বলা যাইতো। ওইখানে বাবা বসা ছিল, মা বসা ছিল, আমরা সবাই ওখানে ছিলাম। তুমি এই বাড়ির বউ, সো তোমাকে এটা মাথায় রেখে কথা বলা দরকার ছিল। ও, আমি এখন লাউডলি বলতেছি, আমার কথা জোরে হয়ে গেছে তাই না? আমি তো চিন্তা করছি যে মসজিদে আজান দেয় মাইক আছে না, ওই মাইক নিয়ে পুরো এলাকা বলে বেড়াবো যে ও একটা ঘর জামাই, ও একটা বাদাম্মা, শ্বশুরের পয়সায় চলে। তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। শোনো, আমি মাকে বুঝাই বলছি, বাবাকে বুঝাই বলছি, তোমাকেও বুঝাই বলছিলাম, তোমরা ওটা আমার দিকে আঙুল তুলছো। কোথায় তোমরা একটু খোঁজ খবর নিবা যে একটা ফকিরের ছেলে, সেটা না করে আমার উপরেই চটপট করো। শোনো, যারা বংশগত বড় লোক, জমিদার বংশের লোক, তারা না এত শো অফ করে চলে না। এখন তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, আমার গলা নেওয়ার সমস্যা, আমি সমস্যা, আমি এখন তোমার মাথার প্যারা হয়ে গেছি না। তাও তুমি তোমার বোন জামাই নিয়ে কথা বলাটাই বেকার আমার।
বিয়ে করে শান্তির জন্য, বউ ঘরে আনে একাকিত্ব দূর করার জন্য, আমার মনে হচ্ছে আমি এখন কোথায় যাব, আমি কোথায় শান্তি পাবো? মনের সুখে তো গান গাইতেছো। তোমার না বললাম, বাবা বারবার করে আমারে বলতেছে তোমার বাবার সাথে কথা বলাই দিতে। তুমি কবে আমার বাবার সাথে তোমার বাবার কথা বলাই দিবা? মানে কি শুরু করছে, হ্যাঁ? মানে সারা দিন বাবা বাবা বাবা, বাবার সাথে কথা বলা দাও, বাবার সাথে কথা বলা দাও। মানে এইদিকে যে আমি একটা প্যারার মধ্যে আছি, সেই দিকে তোমার কোনো খেয়াল নাই। এই যে তোমার ভাবি, মানে সারাটা দিন আমার পিছনে বাইচা থাকে। মানে আমি কি করি, কোথায় যাই, কতটুক খাই, কার কাছ থেকে কত টাকা নেই, কত টাকা ভাঙি, মানে সব কিছুর মধ্যে তোমার ভাবির সমস্যা। মানে আমি এই যন্ত্রণাতে ভোগান্ত শিকার হইতেছি, আর তোমার এইদিকে কোনো খেয়াল নাই। তুমি সারাদিন কি এর মধ্যে আসছো, বাবার সাথে কথা বলা দাও, বাবার সাথে কথা বলা দাও। আচ্ছা, আমি যখনই তোমার বাবার বিষয় নিয়ে কোনো না কোনো কথা বলি, তখন তুমি সেই টপিক বাদ দিয়ে অন্য টপিকে কথা বলো কেন? আমার ভাবে কি করছে না করছে সেটা তুমি সারাদিন আমি শুনি। এখন তোমাকে আমি বলতেছি, আমার বাবা বারবার করে অনুরোধ করে বলতেছে যে তোমার বাবার সাথে কথা বলবে, তুমি কি না ভাবের কথা চলে গেছো। আচ্ছা, বিয়ে করছে আজকে কয়টা বছর হয়েছে তুমি জানো? সেই প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমি বাবার বাড়িতে থাকতেছি। আমার বাবা মার কি অধিকার নাই তার বেআই বেআইনের সাথে কথা বলার? হ্যাঁ, তুমি কেন তোমার বাবা মার সাথে কথা বলাই দিচ্ছ না? বারবার করে বলতেছো তোমার বাবা নাকি বিজনেস করে, বিজনেসের কারণে নাকি সে ব্যস্ত, সে নাকি শিডিউল মিলাইতে পারতেছে না। আরে কিসের শিডিউল? তোমার সাথে যদি সে কথা বলতে পারে, তাহলে আমার বাবা মার সাথে সে কেন কথা বলবে না? আরে বাবা, বলছি তো কথা বলাই দিব, বলছি না নাকি না করছি? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো যে আমার বাবা কত বড় মানুষ। সে দেশের বাইরে থাকে, কখনো লন্ডন, কখনো আমেরিকা, কখনো আরে বিভিন্ন রাষ্ট্রে ঘোরাফেরা করে, আর সে বড় বড় মানুষের সাথে উঠা বসা করে। আরে সেদিনও ফোন দিছি, সেদিন ফোন দেওয়ার পরে আমার বাবার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে ফোন ধরছে, সে বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং আছে, তারকে এখন দেওয়া যাবে না। আরে আমি তো ঠিক মতো আমার বাবার সাথে কথা বলতে পারি না, তোমার বাবার সাথে কিভাবে কথা বলা দেবো বলো তো? মানে তুমি না এইসব বিষয়টাই বুঝতেছো না, মানে সবসময় আমার কানের সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকো, বুঝছো? মানে বাবার সাথে কথা বলা দাও। মানে তোমার ভাবি যে এত কিছু করতেছে আমার সাথে অন্যায় করতেছে, আমি যেই বাড়ির জামাই, একমাত্র মেয়ের জামাই, আমার কোনো সম্মান আছে? হ্যাঁ, তুমি কোনো প্রতিবাদ করছো না, তুমি আসো আমার বিষয় নিয়ে। তোমার বাবা ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে, এর সাথে কথা বলে, ওর সাথে মিটিং করে, সেটা তো আমার দেখার বিষয় না। বিয়ের পর থেকে আজকে পর্যন্ত আমি বাবার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি, তাও আমি তোমাকে নিয়ে। তুমি এই বাড়িতে ঘর জামাই থাকতেছো, সবার মুখে আমি খোঁচা শুনতেছি, সবার ঘরের বোঝা হয়ে থাকতেছি, সেটা তুমি চোখে চোখে দেখতেছো। কিন্তু তোমার ব্যবহার দেখে তো মনে হচ্ছে এইটাই তোমার বাড়ি, এটা মনে হয় আমার শ্বশুর বাড়ি। দেখো, এত কিছু আমার সহ্য হচ্ছে না। আমি এই বাড়িতে অনেক যন্ত্রণায় আছি, আমি মন থেকে চাই আমি আমার শ্বশুর বাড়িতে যেতে। এখন যদি তুমি আমার শ্বশুর শাশুড়ির সাথে সামান্য কথা বলায় না দাও, তাহলে এই বাড়ি থেকে আমার ইজ্জত থাকে? যাও, এরুম থেকে বের হও। তুমি আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা, বেরো। একসাথে নিচে তোমার সাথে আমি থাকবো না। ফাইন, আমারও সম্ভব না, বুঝছো? মানে আমার তো শখ জায়গা নেই তোমার সাথে এখানে বসে বসে ঝগড়া করার জন্য। আমিও থাকবো না তোমার সাথে, থাকো তুমি। বয়ে গেছে আমার, তোমার সাথে থাকতে থাকতে আমার বয়ে গেছে। সবার মুখের খোঁটা শুনতে হয়, আমার একা একা খোঁটা শুনতে হয়, শুধুমাত্র তোমার জন্য। যন্ত্রণা আর ভালো লাগে না। হ্যাঁ, একা একাই ঘুমাবো। সুমন, এই সুমন, এই আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি এত রাত্রে এখানে শুয়ে আছো কেন? না মানে ওই এমনি আর কি, ওই যে কি আমতা আমতা করতেছো? না মানে আপনার মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, এই জন্যই সোফায় শুয়ে আছি। হোয়াট? আব্বা জানেন না, মানে ইদানিং আপনার মেয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, সবসময় বলে ওর কথায় নাকি উঠতে হবে, ওর কথায় বসতে হবে, ও যা বলে সব কিছু আমার শুনতে হবে। আব্বা, আমি তো একটা পুরুষ মানুষ, তাই না? আমার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। সব নারীরা তো পুরুষের কথাই শুনে, মানে ওয়াইফরা হাজবেন্ডের কথা শুনে, তার কথা মতো উঠে বসে, তার পছন্দ মতো চলে। কিন্তু না, আপনার মেয়ে
পুরো উল্টো, মানে সবসময় আমাকে কথা শোনাইতে থাকে, মানে আমাকে সহ্যই করতে পারতেছে না, মানে আমার বসা সহ্য করতে পারে না, আমাকে সহ্য করতে পারে না, আমার খাওয়া সহ্য করতে পারে না, রীতিমতো আমাকে সবসময় অপমান করতেই থাকে, ছোট করে কথা বলতেই থাকে। আসলে আব্বা, আমি তো এই বাসায় থাকতেই চাই না, শুধু আপনার মুখের দিকে তাকায় রয়ে গেছি। আসলে হয়েছে কি, আপনি তো জানেনই যে আমার বাবা আমেরিকা থাকে, লন্ডন থাকে, বিভিন্ন দেশে থাকে, বাবাকে তো কাছে পাই না। সেই বাবার অভাবটা তো আপনাকে দিয়ে পূরণ করি। সত্যি কথা আব্বা, আমি আপনার জন্য এই বাসায় পড়ে আছি, নাহলে অনেক আগে আমি চলে যেতাম। আরেকটা কথা আব্বা, ওই আমার বাবার সাথে না ওই গতকালকে কথা হয়েছে, উনি বলছে যে আপনাকে ফোন দিবে, আর এই যে ওই যে বলছিলাম না যে পুরো পরিবারকে লন্ডন নিয়ে যেতে, ওইটা আর কি আপনি যেদিন বলবেন সেদিনই বাবাকে বলতাম। জেরিন, হ্যাঁ জেরিন, কি ব্যাপার? জামাই এখানে শুয়ে আছে কেন? বাবা আসলে রাত্রে সুমনের সাথে আমার ঝগড়া হয়েছিল, তো ও আমার উপর রাগ করেই রুম থেকে বের হয়ে চলে আসছে। যাক, ঝগড়া করছো সেটা তোমাদের বিষয়, কিন্তু ঝগড়া করে তোমার স্বামী কেন সোফায় শুয়ে থাকবে? একটা কথা মনে রেখো, তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে নরম হতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা পুরুষ মানুষ সবসময় অনেক টেনশন নিয়ে থাকে, তাদের মাথা গরম থাকে, তাদেরকে ঠান্ডা করতে হয়। মেয়ে মানুষ, যাও ঘর নিয়ে যাও। আসি বাবা, সালাম। সব ওর মায়ের মতন হয়েছে। মা জেরিন, কি মা, তোর কি মন খারাপ? বাবা, কিছুদিন যাবৎ লক্ষ্য করছি সুমনের ব্যবহার যেন কেমন চেঞ্জ হয়ে গেছে। তোমার কি মনে পড়ে আমাদের বাড়িতে একজন ফকির আসছিল, সুমন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল? হ্যাঁ, মনে পড়ছে। সুমনের বাবা পরিচয় দিয়ে এ বাড়িতে ঢুকছিল, পরে সুমন তো ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে। উনি যেটা বলেছিল সেটাই সত্য। আমার মনে হয় উনি সুমনের বাবা। কি বলিস? একটা ফকির ভিক্ষা করে খায়, সে কি করে সুমনের বাবা হয়? বাবা, বিয়ের পর সুমনকে আমি অনেকবার বলেছি ওদের বাড়িতে যেন আমাকে নিয়ে যায়, কিন্তু ও আমাকে অজুহাত দিয়ে আসছে ওর বাবা নাকি লন্ডনে থাকে। আপনি তো অনেকবার সুমনের বাবার সাথে কথা বলতে চেয়েছেন, কিন্তু সুমন সবসময় বলে আসছে সুমনের বাবা নাকি ব্যস্ত, তার নাকি শিডিউল ফাঁকা নেই। একজন মানুষ কতটা ব্যস্ত হলে সে তার ছেলের বউয়ের সাথে কথা বলতে পারে না, ছেলের শ্বশুরের সাথে কথা বলতে পারে না? তাই আমার একটু সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে ওই বৃদ্ধ লোকটাই সুমনের বাবা। সেদিন তোর মা কি যেন একটা বলতে চাইছিল, কিন্তু আমি তেমন একটা গুরুত্ব দিইনি। কিন্তু আজ তোর কথা শুনে মনে হচ্ছে ওই ফকিরের সাথে সুমনের একটা সম্পর্ক আছে। বাবা, আমার মনে হয় আমাদের ওই মুরব্বীর সম্পর্কে খোঁজখবর নেওয়া উচিত, তাহলে আমরা সবকিছু জানতে পারবো। তোর মনের সন্দেহটা দূর করার জন্য আমিও তোর সাথে যাবো। চলো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা একটু দাঁড়াবেন? হ্যাঁ বলেন। আচ্ছা, এই এলাকায় কি আপনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, এই যে এই গ্রামে বয়স্ক একটা লোক, ওই চুলদারি পাকা, এই মনে হয় উনি ভিক্ষা করে, আচ্ছা ওনার বাড়িটা কোথায় বলতে পারেন? ও, সুমন ভাইয়ের বাবার কথা বলতেছেন? সুমনের বাবা? হ্যাঁ, সুমনের বাবাই। আঙ্কেল জানেন, চাচা এই ছোটবেলা থেকে কত কষ্ট কইরা সুমন ভাইয়ের লালন পালন কইরা বড় করছে, ভিক্ষা পর্যন্ত কইরা ওরে লেখাপড়া করাইছে। সুমন ভাই তো এখন মেলা বড় শিক্ষিত। সুমন ছেলেটা কি করে? কিছুদিন আগে কাকার মুখে শুনলাম সুমন ভাই নাকি মারা গেছে। মারা গেছে? এই আচ্ছা, আপনি কি বলতে পারেন ওর বাড়িটা কোনটা? ওই যে মাটির ঘরটা দেখা যায় ওইটাই। আসি চাচা তাহলে, আসসালামু আলাইকুম। ঠিক আছে বাবা, ধন্যবাদ। চল মা। ভাই
ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমার বাড়ি? ভাই, আপনার কাছে একটা সত্য কথা জানতে আসছিলাম। বলেন, কি জানতে চান এই গরিবের কাছে? এই সুমন কি আপনার ছেলে? না না, সুমন আমার ছেলে হইতে যাবে কেন? সুমন নামে আমার কোনো ছেলে নাই। তবে আমার একটা ছেলে ছিল, ও তো অনেক আগেই মরে গেছে। সন্তান কখনোই বাবার কষ্ট বুঝতে চায় না, আর বাবারা সবসময় সন্তানকে নিয়ে ভাবে, সন্তানের কষ্টকে অনুভব করে। ভাই সাহেব, আর কোনো কথা না, আপনি আমাদের সাথে চলেন, আমি আপনাকে সুমনের মুখোমুখি করতে চাই। না না, আমি আর ওর সামনে যাইতে চাই না। জানেন ভাই, ওর জন্য আমি কত কষ্ট করছি। ওরে মানুষের বাড়ি কাম কাজ কইরা এই ছোট্টবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করছি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা কইরা ওরে আমি লেখাপড়া করাইছি। জানেন, ও আজকে অনেক বড় শিক্ষিত। ও যদি আমার ছেলে হইতো, তাহলে সেদিন ও আমার গার ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে পারতো না। আপনার বুকের ভিতরে যে ঝড় বয়ে চলছে, কেউ বুঝতে না পারলেও আমি অনুভব করতে পারছি। এখন আপনি আমাদের সাথে চলেন। ভাই, কইলাম তো আমি আর ওর সামনে যাবো না, আপনারা চলে যান। না না ভাই সাহেব, আপনার আর কোনো কথাই শুনবো না। এখন আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন, চলেন। তুই এদিকে কি করস? হ্যাঁ, এইখানে কি? এই, তোর না কয়েকদিন আগে ঘর ধাক্কা দেওয়া কুত্তার মতো অপমান করে বাসাতে বের করে দিলাম। তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর মতো ফকিনীর মতো আমি জীবন কাটামো? জীবনও না। আর তুই বাপ হয়ে আমার কি দিতে পারছস? কিচ্ছু দিতে পারস নাই। না পারছিস ভালো একটা জায়গা দিতে, না পারছিস ভালো কাপড় চোপড় দিতে, না পারছিস ভালো খাবার দিতে, কিচ্ছু দিতে পারস নাই। আর আমার জীবনটা তো পুরো নষ্ট হয়ে যেতেছিল। আমি নিজে বুদ্ধি করে এই বাড়ির মাইয়া পটায়া বিয়া করে নিজের জীবনটা এস্টাবলিশ করছি। আর তুই আসছস সবকিছু নষ্ট করার জন্য। আরে তুই তো বাপ নামে কলঙ্ক, তোর তো বাপ আর কোনো যোগ্যতাই নাই। ওই তুই মরতে পারস না? কলায় তুই দা মরবি শালা। শোন, কেউ আসার আগে কিন্তু চলে যা। আর শোন, একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, খবরদার আজকের পর কোনোদিন যদি তোর আমি বাড়ির 30 সীমানা দেখছি, আমি তোর চোখ দুটো খুইলে ফেলাম, বুঝছস? বেরো বেরো। বাহ বাহ, চমৎকার দৃশ্য। এই দৃশ্যটা দেখার জন্য আমরা সবাই ঘরের ভিতরে অপেক্ষা করছিলাম। বাবা, আপনি আসলে ওই তুমি কি অন্য কারো আশা করছিলে? না, আসলে ওই যে শ্বশুরের ঘরে বসে শ্বশুরের সঞ্চিত টাকা দু হাতে খরচ করতে খুব ভালো লাগে, আর তোমার জন্মদাতা পিতাকে পরিচয় থেকে লজ্জা করে। যেই পিতা তোমাকে জন্ম দিয়েছে, ছোটবেলা থেকে অন্যের বাড়ি খাবার নিয়ে তোমাকে খাওয়াই বড় করছে, 10 দুয়ারে ভিক্ষা করে তোমাকে লেখাপড়া করছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, আজ তুমি সেই বাবাকে অস্বীকার করছো? ছি বাবা, ছি। আমার ভাবতেও অবাক লাগে। আমি কখনো তোমাকে জামাই হিসেবে দেখিনি। জিসান যেমন আমার সন্তান, ঠিক আমি তোমাকে সন্তানের মতোই দেখেছি। সব সময় চেয়েছি তুমি ভালো থাকো। অন্তত আমি ভেবেছি তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু তোমার ভিতরে যে এরকম কুৎসিত চরিত্র লুকিয়ে আছে আমি কখনো ভাবতেই পারিনি। আজকে তোমার বাবা ফকির বলে তুমি তাকে ঘৃণা করছো, তাকে অস্বীকার করছো। আরে তুমি তো একটা স্বার্থপর ছেলে। আর আজকে বাবাকে যে অস্বীকার করতে পারে, আরে 2 দিন পরে তো আমাদেরও অস্বীকার করবা তুমি। মা, আপনি ঠিকই বলেছেন। আমার বউ আমাকে প্রতিদিনই বলতো যে আমার বোন জামাই সে একজন অমানুষ। সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে ঠিকই, কিন্তু তার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই। তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে তার আচরণটা এরকম হতো না। কোনো ভদ্র ঘরের সন্তান, তার বাবা যদি আসলে রিচ ফ্যামিলি হয়ে থাকে, ধনী ফ্যামিলি হয়ে থাকে, তার আচরণ এত ছোট হতে পারে না, এত নিম্ন স্তরে হতে পারে না। সামান্য টাকার জন্য সে আমাদের সাথে কি আচরণ করেছে? তার এইটা আছে, সেটা আছে। আরে ভাই, যার আছে সেইভাবে শো অফ করে না। এটা আমার সন্দেহ হয়েছিল, বাট আমি কিছু বলিনি, কারণ তোমার কাছে আমার বোনকে দিয়ে দিয়েছি। আজকেও আমি খুব বেশি কিছু বলবো না। কেন বলবা না? আজকেই তো বলতে হবে, কারণ কোথায় গেল তোমার বাবার সেই বিলিয়নিয়ার টাকা পয়সা? তোমার বাবা লন্ডন থেকে, আমেরিকা থেকে, ওখানে তোমাদের এত পরিমাণ বিজনেস আছে,
যা নাকি আমরা কোনোদিন চোখেও দেখে নাই। আর কি বলছিলা, তোমার একদিনের হাত খরচ নাকি 2 থেকে 3 লাখ টাকা। তোমার বাবা নেই বলে আমরা নাকি কিপটামি করে তোমাকে টাকা দিচ্ছি। এই ফকিন্নির ছেলে, 2 থেকে 3 লাখ টাকা জীবনে কোনোদিন একসাথে চোখে দেখছিস? আমার শ্বশুর আব্বা কত বছর যাবত বলতেছে যে জামাই বাবাজি তোমার বাবার সাথে 1 মিনিট কথা বলবো, একটু ফোনটা ধরিয়ে দাও। তখন কি বলতা, আমার বাবা তো মহাব্যস্ত মানুষ, আজকে লন্ডন, কালকে আমেরিকা, পরশুদিন ফ্রান্স থাকে, আমার বাবা বিজনেস মিটিং নিয়ে থাকে, আপনাদের সাথে কথা বলার সময় নেই আমার বাবার। এখন কোথায় গেল সেই বিজনেস? ও আচ্ছা আচ্ছা বুঝছি, কি নিয়ে বিজি থাকতো, বিক্রি করা নিয়ে বিজি থাকতো, তাই না? আমি অতিরিক্ত কথা বলা এবং মানুষকে ছোট করে কথা বলা এটা পছন্দ করি না। তোমার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। চুপ করে থাকলে আমি খুশি হব। সুমন, এতদিন আমি তোমার সাথে সংসার করেছি? আমি তো এতদিন জানতাম আমার স্বামী একজন আদর্শবান, দায়িত্ববান, সে প্রতিটা মানুষকে সমানভাবে রেসপেক্ট করে। কিন্তু আজকে তো দেখছি সম্পূর্ণ উল্টো। না আছে তোমার মধ্যে কোনো দয়া মায়া, না আছে তোমার মধ্যে কোনো ভালোবাসা। আরে নিজের জন্মদাতা পিতা, তাকে কেউ অস্বীকার করতে পারে? যেই বাবার কারণে আজকে এই পৃথিবীর আলো দেখেছো, ছোট্টবেলা থেকে লালন পালন করে যেই বাবা তোমাকে বড় করেছে, ভিক্ষা করে সেই টাকা দিয়ে তোমাকে লেখাপড়া শিখিয়ে আজকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, সেই বাবাকে তুমি অস্বীকার করো? তুমি তো কোনো মানুষ না, তুমি তো একটা অমানুষ। তোমার মতো ছেলের সাথে সংসার করা তো দূরের কথা, এক ছাদের নিচে একটা রাতও থাকা সম্ভব না। চলে যাও এখান থেকে। জেরিন প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে আমি যা কিছু করছি তোমাকে পাওয়ার জন্যই করছি। আমি সবসময় একটা জিনিস ভয় পেতাম যে তুমি যদি আমার পরিচয়টা জেনে যাও যে আমি একটা সামান্য ভিখারির ছেলে, তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবো না, আমাকে ছেড়ে দিবা, আমাকে বাসা থেকে বের করে দিবা। আমি সবসময় এই ভয়টা পেতাম, আর সেজন্যই আমি আমার বাবার পরিচয়টা গোপন করছি। আমি জানি যে আমি অনেক বড় অন্যায় করছি, যে অন্যায় করছি সেটা ক্ষমার অযোগ্য। আমি আমার ফেরেশতার মতো বাবারে পরিচয় দিই নাই। আমি জানি যে আমার বাবা সে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার মানুষ করছে, নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, নিজে ভালো একটা জামা না পরে আমারে পড়াইছে, 10 ভিক্ষা করে আমারে পড়াশোনা করেছে, আমারে মানুষের মতো মানুষ করছে। তারপরও আমি আমার বাবারে অবহেলা করছি, তোমাদের বাসা থেকে দূর দূর করে বের করে দিছি। আমি জানি আমি আমি অনেক বড় অপরাধ করছি, তারপরও প্লিজ তুমি আমারে ক্ষমা করে দাও। কি? তোমার মতো ছেলেকে আমি ক্ষমা করব? তুমি তো ক্ষমা পাওয়ার যোগ্যই না। তুমি তোমার নিজের জন্মদাতা পিতাকে আমার জন্য অস্বীকার করেছো, আমার বাড়ির টাকা পয়সা অর্থ সম্পত্তির লোভে। একটা সময় যখন এর থেকে অধিক টাকা পয়সা তুমি পাবে, তখন তো তুমি আমাকে ভুলে যাবে। তাই তোমার মতো বেঈমানের সাথে সংসার করা তো কখনোই সম্ভব না। তুমি বাড়ি থেকে চলে যাও তো, তোমাকে 1 সেকেন্ডও দেখতে মন চাইছে না। তুমি যদি এই বাড়ি থেকে বের না হও, আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাবা, বাবা তুমি আমারে মাফ করে দাও। আমি জানি আমি তোমার লোকে অনেক বড় অন্যায় করছি, যে অন্যায় করছি সেটা ক্ষমার অযোগ্য। আমি তোমার অবহেলা করছি, তোমার পরিচয় দিই নাই। তুমি আমার ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছো, আর আমি সেই বাবার পরিচয় দিই নাই, অপমান করছি, অপদস্থ করছি, বাসা থেকে ঘাড় ধাক্কাতে বের করে দিচ্ছি। বাবা 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 তুমি আমার মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে আমার কেউ মাফ করবো না। বাবা 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 আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা, মাফ করে দাও। উঠ বাবা উঠ, তুই তোর ভুল বুঝতে পারছিস, আমি তোরে ক্ষমা করে দিলাম। দেখেছো বাবা কাকে বলে? যেই বাবা কিনা সন্তানকে ছোট্টবেলা থেকে বটগাছের মতো ছায়া দিয়ে লালন পালন করে, সেই হচ্ছে বাবা। নিজে ভালো জামা কাপড় না পরে শরীরে ছেঁড়া কাপড় থাকা সত্ত্বেও যে সন্তানকে ভালো কাপড় পরায়, সেই হচ্ছে বাবা। নিজে ভালো খাবার খাক আর না খাক, নিজের সন্তানকে যথেষ্ট পরিমাণ সাধ্যমতো ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করে, সেই হচ্ছে বাবা। যেই বাবা নিজের পায়ে ছেঁড়া জুতা পরে সন্তানকে নতুন জুতা কিনে দেয়, সেই হচ্ছে বাবা। আর তুমি কিনা সেই বাবাকে অস্বীকার করেছো এতদিন। মাঝেরি সুমন যেহেতু তার ভুল বুঝতে পারছে, অতএব তুই আরে ক্ষমা করে দে। আমি এতক্ষণ যা বুঝতে পারছি, সুমন যা করেছে আর ভালোবাসা পাওয়ার জন্য করেছে। এক কাজ কর, আমার যে 4-5টা ফ্যাক্টরি আছে
তার মধ্যে থেকে একটা ফ্যাক্টরি আমি সুমনকে লিখে দিচ্ছি। সুমন সেই ফ্যাক্টরি দেখাশোনা করবে, আর তুই, সুমন আর সুমনের বাবা আমার বাড়িতে থাকবি। না বাবা, আমার শ্বশুরের একটা কুঁড়ে ঘর আছে। আমি চাই আমি আমার স্বামীকে নিয়ে ওই বাড়িতে গিয়েই থাকি। আমি চাই না কেউ বলুক আমার স্বামী এই বাড়িতে ঘর জামাই থাকে। আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।